প্রিয় ভাইরা, আজকে আমরা যখন এখানে বসেছি আর আমরা কথা বলছি, দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না। কিন্তু আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 17 বছরে বিএনপি প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে, 5,000-এর উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোক সহ, আমার বয়স তো এখন 75, আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে হাত দরাজ করুন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আমি বলবো না, বলবো যে আল্লাহ রাসূলের রহমতে এখনো আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথার কথা নিশ্চয়ই মনে আছে। সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন, এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে, উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন। আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গায় ছিল আমাদের সেল, 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08-এর কথা বলছি, ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? তো এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি নেহায়েত অল্প বয়সের 40 করে একজন যুবক ছিলেন। আমার সাথে কথা বলতেন তারেক রহমান সাহেব, আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা পড়তাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু সহ আরো অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মনোভাব থাকতো কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন। অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়, এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা অনেক স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে, এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোন প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে
শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে ওনাকে যা দেখেছি, 20 বছর আস্তে আস্তে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে আমাদের। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থা এসছে আমাদের দেশের, নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়বে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, এখন আমি কথা বললেই তো বলবো যে মেরি আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকু প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে ইসে আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পাড়ায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন, যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা তো দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার চিৎকারে মানে কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, আকথা বলবেন, কুকথা বলবেন, একটা মানুষের চরিত্র হরণ করবেন, এগুলা কি? এগুলো কোনো খুব গঠনমূলক কাজ না। আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে। কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। তা আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকে উল্টো পাল্টা কথা রাখে, জবাব দিয়ে নিয়ে নেবেন, সোজা হয়ে যাবে। জবাব দেবেন, এগুলো যদি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা। ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে, বলুক, আপনাদের টাকা কামানোর কথা নাই, আপনার জবাবটা দিয়ে দেবেন, মানুষ জানবে। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন, সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন।
অপ্রয়োজনীয় সংস্কার, যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন একটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখী কত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই। আমরা খেয়াল করলাম, এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপির এক ভাই তো না ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই, আমি কমিশনার ছিলাম 27 বছর বয়সে 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জিয়া সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকে এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের এই সন্তান তুল্য ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করবো আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা গুলা নেহায়তই বাচ্চাদের কথা মতো উঠতেছে না। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, আমি নির্বাচনে যাব না, কেন যাব না, বিএনপি বসে দিচ্ছে। আর ভাই, বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, সে প্রসঙ্গে আমি পরে আসবো। তা যদি হয়, আরেকবার দেশটাকে মুক্ত করেন না। দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে, কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু, আমি জানি নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন, তাদের বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই, কি কমু, আমার আর ভালো লাগে না এখন দেখতে। আরে ভাই, 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না, এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সকলের বিচার হতে হবে। এখন কথা হলো, আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না।
যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে এখন তো বলতে গেলে তো আবার ভালো লাগবে না, আচ্ছা বলতে চাই না। 5ই আগস্টের আগে 14 আগস্ট 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই, আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে ছিলাম, তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম, তো ওখানে আমি নিজে ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে, 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। আরে ভাই অনেকে বলে, আমার কথা এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন, যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের। দেশে ক্ষতি হবে। আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামাত সহ অন্যান্য যত দল, এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি, বাঙালি জাতির, বাংলাদেশী জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য, এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আরেক ঐক্য হয়েছিল আমাদের কখন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্য থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি আবার ওই জায়গায় যাব, ওই যে সোশ্যাল মিডিয়া। এটা হলো যে এগুলোর কাজ কি জানেন? শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা, পরিস্থিতি তৈরি করে রাখা, যে কোনো অবস্থাতে। তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দিবেন। জাতি এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায় না, দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাবে না। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া। এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল, আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস, এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই, আমি আবারও বলি, এটা আমার কথা, আমার দলের কথাও না, অন্য কারো কথাও না। যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা এই হচ্ছে এতদিন যাবত, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি যে এই কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনারা বলবেন, সেটা কারেকশন করবো। কারেকশন হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছি না, যা বলি ঠিক বলি।
এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি ডাক্তার প্রফেসর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে, সুফিনা কি নাম, এই কয়েকদিন আগে সুফিউর রহমান একজন লোক নিয়ে হয়েছে। তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে। আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে ডিটেল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিব, সচিবালয়ের বাইরে একজন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন, এরা 5 জন, এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমরা চাই, আপনার সফলতা আমার দেশের মানুষ চাই, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব, তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই আমাকে ভুল বুঝবেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন, এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে, যে একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রতর অবস্থা ফেলছে, তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি, এখন বলছি, নিজের কথা, এটা কিন্তু বলার কথা না। আমি বিশ্বাস করছি না, আমি আশা করছি, একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। খারাপ করার চিন্তা করো, ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতো নাকি, নির্বাচনে কেমন হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আমরা অসীম তো কেদা বাংলাদেশে, মানে আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? তুমি যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন, এটা কিন্তু উল্টো পাল্টা করেন না। এমনি এমনি লেগে দিয়েছে ব্লগার আমার পিছনে। তো যাই হোক, তো
আর একটা কথা ভাই, সাংবাদিক আপনি বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, তারা আমার বিরুদ্ধে কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলাম বলে ধরছে, তারপরে দেখলাম ফসুল সাহেবেরও ধরছে, তারপরে দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতে যে ইস্তাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলছে, ওটা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোন জুনিয়র নেতার সঙ্গে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না। ভাই এগুলা নিয়ে আমি আগে দিচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনি লিখতে পারেন, মানে বাঁচবো, নাইলে কিন্তু তাই ব্লগাররা যে কি করবো এটা আল্লাহ জানে। এখানে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দেবো নিয়ে। তো এটাতে যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে প্রতিবাদ করেন, দয়া করে প্লিজ। আমি এই অত্যাচারে একটু আমি একটু দিচ্ছি কি নির্বাচন নিয়ে তো বললামই, তোমার নির্বাচনের কথাটা বলছি আমি ভাই, একবার তুমি হলো না এগুলো নিও, আমার আমি তৈরি বলতে পারি। হ্যাঁ, যাই হোক। তো এখন আরেকটা বিষয় হলো কি, অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম না এক সময় আমি। তো আমার মনে হয় খারাপ চালাইনি ওই সময়, আল্লাহর রহমতে। মানে এখন যে আপনার দেখতেছেন না যে কামান দিয়ে মশা মারতেছে যে, আচ্ছা ধরেন এই কামান গুলি না থাকতো এখন কি হতো? এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবা গেইগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে, আমি আনছিলাম 50টা প্রথম। এদের খবর কি জানতো না। তো অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহর রহমতে, এটা অত্যন্ত গর্বের বিষয়। ওই ঢাকাকে দুইটা ভাগ করলো, এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই, এটা ক্ষতি হয়ে গেছে খুব। এখন দুই ঢাকা যদি এক করে তাহলে এর প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা অনেক বড় হয়েছে, এক করলে হবে না, প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকবে, সিটি গভর্নর হবে, আর মেয়র কথা থাকবে না, যদি এটা হয় আর কি। এটা অফ দি রেকর্ড বললাম, এটা যেহেতু আমাকে লেখায় কথা বললাম। যাই হোক, আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। দুই ভাইয়ের কথা বলেছি আমি, একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়ে ভাই, এক ভাগে এক ভাগ দিয়ে না, তাহলে মুসিবত হচ্ছে আমার, তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে। তো এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য। আমাদের কথা বলার অধিকার আছে। আপনাদের কথা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না, যেটা সত্যি সেটাই বলেন,
আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলাদেশ বুঝছেন, বিশ্বাসযোগ্য মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সে মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো আল্লাহ তাআলা তাদের গুণ দিছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোনো সুযোগ তারা পায় না। এখন আমি বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বিদেশ থেকে ফেরত আসছে বাংলাদেশে, আপনার কেন আসেন না রে ভাই? আপনার কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের যে প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব পারেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে, কিন্তু আসেন না কেন ভাই? এই জবটা একটু দিয়েন। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত আমার প্রলাপ শোনার জন্য আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।